অনেক দিনের অপেক্ষা, কর্পূর আলটিমেট এসেছে, কিন্তু এমন একটা সময় এসেছে সেই সময়টা মানে একে অপরের পরিপূরক হয়ে গেছে। কি বলবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাপ্তদা তুমি? আমি মনে করি না, যেহেতু প্রশ্নটা আপনি করছেন এখন সামনে পশ্চিমবঙ্গে নির্বাচন বলে, এখন কর্পূর ছবিটা নির্বাচন বা রাজনীতির এলিমেন্ট নিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু নির্বাচনকে ভেবে এই ছবি মুক্তি করা হয় দেওয়া হয়নি। এই ছবি রাজনীতিকে ছুঁয়ে আছে, আবার রাজনীতিকেও তো অতিক্রম করে যাচ্ছে। অরিন্দম যে দক্ষতার সঙ্গে ছবিটা বানিয়েছে, সেটা কেবলমাত্র একটা কন্টেম্পোরারি পলিটিক্সকে কেটার করেই তার দায়িত্ব ফুরিয়ে যাচ্ছে না, বা তার সম্ভাবনাগুলো আরো ওপেন এন্ডেড হয়ে আছে। ফলে একটা ঠাসগুনো থ্রিলার দেখার যে আনন্দ, এটা কিন্তু মানুষ কর্পূর দেখলে পাবেন। এবং মানুষকে আমি বলবো যে কর্পূর দেখুন। এখানে ঋতুপর্ণা আছেন, ঋতুপর্ণাও এখানে খুব দারুণ অভিনয় করেছেন, অসাধারণ অভিনয় করেছেন। আপনারা দেখুন, সাহেব থেকে শুরু করে অর্পণ, লহমা আর অনেকে অভিনয় করেছেন। দেখুন ছবিটা। আমি একটা কথা ব্রাত্যর খুব সুন্দর বললো, থ্যাংক ইউ ব্রাত্য। কিন্তু এটার সাথে আরেকটা জিনিস, আমাদের ছোটবেলাকার সময় যদি মনে করি, সেই সময়কার ইলেকশন ভোট একটা হেভি মজা হতো, ভীষণ মজা হতো, যে পুরো পাড়াকে কেন্দ্র করে একটা উৎসব হতো। এবং সেই উৎসবের মানে ভোট আসছে, ভোট হচ্ছে, আলোচনা, আড্ডা, এবং সেটা বাঙালি পাড়া এখনো আছে। তুই বহুতলে চলে গেছিস বলে সেই ফ্লেভারটা পাস না। না না, কিন্তু আমি বলছি যে এসেন্সিয়াল জায়গাটা সেটা হচ্ছে যে এখন কিন্তু তুই সেই ওই স্বতঃস্ফূর্ততার সাথে এত বেশি বিভেদ হয়ে গেছে যে স্বতঃস্ফূর্ততার সাথে, মানে তখন একটা কংগ্রেসি সাপোর্টার, একজন বামপন্থী সাপোর্টার মারপিট করছে, এক মুড়ি ভাগ করে খেত, আড্ডা মারছে, সবটা হচ্ছে। যেন ভোটটাও একটা উৎসব ছিল। এবং তখন মাংসের দোকানে লাইন পড়ছে, ভোট দিতে যাব, তারপরে যে সন্ধ্যেবেলা সিনেমা হলগুলো খুলতো, এবং তখন কোন ছবি দেখতে যাব। এই যে জীবনের উৎসব তো ইলেকশন, এবং তার সাথে রাজনীতিকে কেন্দ্র করে একটা ছবি। ভাবলাম যে এটা সবটা মিলিয়ে বেশ একটা সেই ফ্লেভারটা যদি ফিরিয়ে আনা যায়। হ্যাঁ, মানে অরিন্দম মূল কথাটা যেটা বলছে, সিনেমা ইজ এ কার্নিভাল, ইলেকশন ইজ অলসো কার্নিভাল। এই দুটোই কার্নিভালের মেজাজকে পরস্পরকে পরিপূরকতা দিচ্ছে, এবং সেখানে বেশ রাজনীতির গন্ধ রয়েছে একটা ছবির মধ্যে, সেটাকে ওইভাবে দেখি। এখানে রাজনীতির গল্প যেটা আছে, অবশ্যই এর মধ্যে ইনবিল্ট একটা ব্যাপার যেমন রয়েছে, এবং সত্যি ঘটনা অবলম্বনে আমরা ছবিটাকে দেখছি। কিন্তু আমার একাধারে বলতে গেলে, যদি আমরা বলি যে এটা একটা, কেউ যদি বলে যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে ছবি, তখন পরিষ্কার বলা হচ্ছে যে না, একদম এটা একটা উপন্যাসকে অবলম্বন করে বানানো ছবি। তাহলে আদতে আমরা এটাকে কি একটা পলিটিক্যাল ছবি গড়ানায় ফেলবো, না একটা সাহিত্যধর্মী ছবি গড়ানায় ফেলবো? একটি সাহিত্যধর্মী পলিটিক্যাল থ্রিলার। ছবিটি একটি সাহিত্যধর্মী পলিটিক্যাল থ্রিলার, একটি সাহিত্য অবলম্বনে, একটি দীপান্বিতা রায়ের উপন্যাস অবলম্বনে একটি পলিটিক্যাল থ্রিলার হচ্ছে কর্পূর। পলিটিক্যাল থ্রিলার মানে যে প্রতিটা চরিত্র, তার প্রেক্ষাপট, ইট হ্যাজ টু বি আইডেন্টিফাইড উইথ সামওয়ান, সামবডি অর সাম পার্টি। এটা কিন্তু নয়। আমাদের কোথাও একটা রাজনৈতিক থ্রিলার এর যে চর্চা, সেই ধরনের ছবি খুব একটা বেশি হয় না। ভারতবর্ষে রাজনৈতিক ছবি বেশি হয় না। আর এই ছবিটার মধ্যে এক ধরনের, যেহেতু আমি বলবো যে মানে কি বলবো, নারী প্রধান চরিত্র, ফলে এখানে দাঁড়িয়ে দুটো পুরুষ বকবক করে যাচ্ছে, আর মাঝখানে রয়েছে না যে এই সিনেমার প্রোটাগনিস্ট। সিনেমা কার্নিভাল ইন্ডিয়ার অনেক স্টেটে আমরা দেখি যে নর্মালি যখন ভোটের আগের দিনে বা ভোটের দিনেও তারা ভোট দিচ্ছেন, তারা চলে যাচ্ছেন যে কাজ করতে, চাকরি করতে। ওই যে এখানকার মধ্যে যে ফ্লেভার, এইটা কিন্তু অন্যান্য রাজ্যে এরকম ভাবে পাওয়া যায় না। আর পশ্চিমবঙ্গে তুমি ভোটের 6 মাস কেন 1.5 বছর আগেও কফি হাউসে গেলে মনে হয় কাল ভোট। এটাকে নিয়ে কি বলবো, যে পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল যে কালচার, আড্ডার মধ্যে সব জায়গায়, তুমি এটা কিভাবে দেখেছো তোমার স্কুল কলেজের লাইফ থেকে এখন পর্যন্ত?
যেটা অরিন্দম বললো খুব ইন্টারেস্টিং, যে ভোটের সময়টা একটা খুব ইন্টারেস্টিং সময় ছিল, যে সেই সময়টা সারা পাড়া একটা মানে বলতো যে আজকের দিনটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের ভোট দিতে যেতে হবে, এবং বিভিন্ন 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 জটলা হতো পাড়ার ভেতরে, মোড়ের মাথায়, এখানে ওখানে সেখানে, চায়ের আড্ডায়, সব জায়গায় ভোট নিয়ে মানে ওপিনিয়ন। তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, ফলে সেখানে অনেকগুলো মানে বহিঃপ্রকাশগুলো অনেক অন্যরকম ছিল, যেখানে আমার মনে হয় যে সেখানে অনেক বেশি মানে ভার্বাল কমিউনিকেশনে মানুষ ছিল সেখানে আর কি, মানে সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সটা সেটা অনেক কম ছিল সেখানে। মানে এত মানে রাজনৈতিক নেতাদের বক্তব্য মানে টিভিতে, এখানে ইউটিউবে, ওখানে সেখানে, তারপর মারামারি দ্বন্দ্ব, সেগুলোর থেকে আমার মনে হয় আমরা অনেকটা দূরে ছিলাম। আচ্ছা, এখন তুই ভোটে দাঁড়াতে, হ্যাঁ, তোকে নিয়ে ছড়া টড়া লেখা হয়, এখন সেগুলো হয় না। ছড়া জেনে কার্টুন, আগে কার্টুন মজার হতো। একটা হিউমার ছিল ভোটের কাছে। মানে এগুলো তো সঙ্গে পার্টির মানে এখন ওই ছড়াটাই লেখা হয়, কিন্তু এখন জিঙ্গলে পরিণত হয়েছে। হ্যাঁ, না, সেটাই মানে বলছি। এই ভার্চুয়ালি এটা পাল্টে গেছে, মানে যুগের সেটাও প্রযুক্তির দাবি যুগের সাথে সাথে অনেকগুলো জিনিস বদলে বদলে গেছে। মানে আর আমরা সবাই তখন ভোট মানে তখন আমরা তখন ছোট, আমাদের থেকে যখন যারা বড় ভোট দিয়ে সেই এই দাগটা তখন বহুদিন ধরে থাকতো এবং সবাই ফ্রন্ট করতো, এই যে আমি এখন ভোট দিতে পেরেছি, সেটা মনে হয় যে একটা মানে অ্যাচিভমেন্ট, যে এবার আমি ভোটের জন্য হ্যাঁ, সেটা প্রথম মানে নাগরিক হচ্ছে, প্রথম নাগরিক সাবালক হচ্ছে। এক্স্যাক্টলি। তো ওই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং ছিল, মানে মানে কালচারাল যেটা বলছিলেন, এই পলিটিক্যাল মানে কালচারাল অফ ওয়েস্ট বেঙ্গল যে জায়গাটা আছে। তো ওয়েস্ট বেঙ্গলের মানুষের এমনি উত্তেজনা একটু বেশি সব ব্যাপারে, সেটা ফুটবল থেকে, ক্রিকেট থেকে, আমি সেটাই বলছি। তুমি থিয়েটার বলো, সিনেমা বলো, ক্রিকেট বলো, কথাটা আমি বলতে পারছি না হ্যাঁ, exactly. না, সিনেমার জন্য নিশ্চয়ই উৎসুক দর্শক, সেটা মানে এটা ডিনাই করলে চলবে না, কিন্তু আমি কথা বলছি যে সিনেমা, থিয়েটার, পলিটিক্স, সিনেমা, থিয়েটার, ক্রিকেট, ফুটবল, সবকিছুতেই সিনেমা, থিয়েটার, লিটারেচার এটা বোঝার জন্য কিছু না কিছু স্কিল লাগে। পলিটিক্স নিয়ে তো যে খুশি যে কোনো সময় কথা বলতে পারে, কিছু লাগে না তো। opinion একটা, পলিটিক্স একটু গালমন্দ করো, দুটো কথা বলো। খেলাধুলো নিয়ে বলতে গেলেও একটু ইতিহাস মানে খেলাধুলো নিয়ে বলতে গেলে একটু বেসিক ইতিহাস জানার দরকার হয়, যে কবে কি করেছে। আমার হঠাৎ করে মনে পড়ছে, আমি কমপ্লিটলি অন্য আড্ডায় ইয়েতে বলছি, সৌমিত্রদার সাথে ক্রিকেট নিয়ে আড্ডা মারতে বসলে ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল, মানে আমি ওই রকম সৌমিত্র খুব ক্রিকেট ভালোবাসতেন। পুরে বাপে বাপ, এবং তুই ভাবতে পারবি না অমুক সালে ফার্স্ট সেঞ্চুরি কে করেছিল, কে করেছিল, কোন দলের হয়ে। আচ্ছা, এটা তো খুব সহজ, খুব তথ্য। ভারতের হয়ে কে করেছে T20-তে বা ফার্স্ট, এটা হয়। তারপরেরটা কি করেছে, তারপরেরটা কি রানিং এনসাইক্লোপিডিয়া ক্রিকেট ভালোবাসতেন, হ্যাঁ। ভালোবাসতেন। এবং ওইটাই হচ্ছে তুই যে কথাটা বললি না, এটা যে ওই পড়াশোনাটা তো দরকার, সেটাই ওই বলছি যে মানে চর্চাটা দরকার। সেই প্যাশনটা আমাদের এখানে মানে ভীষণভাবে যাই হোক, আমরা আছে। পুরে ফিরে আসি। হ্যাঁ, আমার না, আমি সেটাও বলছিলাম যে সাউথ ইন্ডিয়াতেও এই কালচারটা আছে, কিন্তু মানে এই যে পলিটিক্স নিয়ে খুব বেশি না, সাউথ South ইন্ডিয়ার তো India-তে পলিটিক্স এবং সিনেমা, সিনেমা এটাই একাকার বলছি, হয়ে এটাই যে বলতে চাইছিলাম, পলিটিক্স এবং সিনেমাকে তারা রাজনীতি আর ভীষণভাবে- সিনেমা দুটোই ওদের ধর্ম। অ্যাবসলিউটলি, It's their religion. and they maintain it very মানে কি বলবো ভীষণ And their language, and their own language. রিলিজিয়াসলি করে, মানে আর ভালোবেসে করে, এরকম না যে মানে কোনো কিছু মানে দেখানো, এটা ভালোবেসে করে। তার প্রমাণটা হচ্ছে যে তারা অবভিয়াসলি তাদের হিরো হিরোইনকে নিয়ে তারা মন্দির বানাচ্ছে, তারা তাদের প্যাশনের জায়গা থেকে অনেক বড় করছে তাদেরকে, আর তারপরে তো তারা পলিটিক্যাল ফিল্ডে চলে না, আসছে। আমাদের নিজেদের ভাষা বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, সেইটা নিয়ে আমরা যত না সেলিব্রেট করি, সেটাকে যত না রেসপেক্ট দিই, তার থেকে বেশি সেটা নিয়ে একটা অদ্ভুত কথাবার্তা বলি আর কি। এইটা ওই নিজেদের মাতৃভাষাকে ওইভাবে গার্ড করা, প্রোটেক্ট করা, Absolutely. ওগুলো ওদের থেকে শিখতে হয়। একদমই এবং তাই। সেইখান থেকেই কিন্তু তার সিনেমা, তার রাজনীতি, সেটাকে প্রোটেক্ট করার একটা মানে একটা মানে অদ্ভুত সংস্কৃতি ওদের আছে। Absolutely. আমরা ওদের কালচারটা আমি খুবই সেটা রেসপেক্ট করি, এবং তারা মানে খুবই সেটা নিয়ে মানে সেটা নিয়ে তারা মানে সবসময় সব জায়গায় সব ফোরামে কিন্তু ওদের খুব স্ট্রং রেপ্রেজেন্টেশন থাকে আমার মনে হয়। যে এবং ছবি করার সময় আমরা বলেছি যে ছবির যেহেতু দুটো সময়কাল, 2019 আর 1997 1997
1997-তে যে ভাষায় আমরা বাংলা বলতাম, হ্যাঁ, তার কারণ ভাষাতত্ত্ববিদরা বলেন যে 12 বছর অন্তর অন্তর মানে কথার Exactly. প্যাটার্ন মানুষের বদলে বদলে যায়। যায়, মানে যার একটা ফলে জেনারেশন বদলে ছবি যায়। বিশ্বাস যেভাবে বাংলা বলেন, উত্তম কুমার সেভাবে বলেন না। আর উত্তম কুমার যেভাবে বাংলা বলেন, ধরে যায় প্রসেন চট্টোপাধ্যায় বা ঋতুপর্ণা সেনগুপ্ত, আর একটা যুগ সেভাবে বদলে বাংলা যায় না বলেন। তখন। হ্যাঁ, তো টাইম বদলে যায়। এটা। সেইটা হালকা একটা ডকুমেন্টেশন কিন্তু আমাদের এই ছবিতে আছে, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। ইনফ্যাক্ট এই যে তোর যে চরিত্রটা, ওর যে চরিত্রটা, এই যে 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 ভাষায় কথাটা বলছে, এবং আজকে প্রজন্মের দুটো ছেলে মেয়ে যে ভাষায় কথা বলছে, সেটা সেটা কমপ্লিট কমপ্লিটলি এটাই আলাদা। জানো, আমি একটা জাস্ট ইন্টারাপ্ট করছি, আমার ছেলে আজকে সিনেমাটা দেখছিল, অঙ্কন, ও এসছে he বাড়ি loved থেকে, it. হি জাস্ট লাভড ইট। ও এসে একটা কথা আমাকে ফট করে জিজ্ঞেস করলো যে মা, যখন ব্রাত্যদার ওই শটটা হচ্ছিল যেখানে ব্রাত্যদাকে ওই ইয়েতে ম্যাসাজ করছিল মানে গঙ্গার ধারে এরকম ভাবে, আমাকে বলছিল যে মা, মম এরকম কি আছে জায়গা যেখানে এরকম ভাবে মানুষ ম্যাসাজ করে? That is বিকজ ইউ নো, exactly. এক্ষুনি এটাই আমি বলতে, মানে ওর কাছে এটা ও কোনোদিন দেখেনি, new মানে word. ওর কাছে তো এটা একটা রেভিলেশন। এটাই আমাদের কলকাতা। এটাই কলকাতা। এলাম না বিবি, এরকম আছে এখানে, মানে গঙ্গার ঘাটে এরকম এখনো সবাই দলাই মলাই করে এবং এরকম মানে গামছা পরে যেটা আঙ্কেল করছে, এটা একদম রাখোরির মানে বাচিক যে প্যাটার্ন, এটার মধ্যে আবার একই সঙ্গে যেমন নতুনত্ব আছে, আবার আমি একটা 300 বছরের উত্তর কলকাতায় যে ইতিহাস, এক্স্যাক্টলি সেটাকেও মধ্যে তুমি দিয়ে আমি রিভিল ধরতে করলে। চেয়েছি। হ্যাঁ, অবভিয়াসলি। এই উত্তর কলকাতার একটা বিশেষ প্যাটার্ন। আমি ইনফ্যাক্ট বাত্যদা যে অ্যাক্টিংটা করছিল, অরিজিনাল পারমিশন নিয়ে এটা আমি করেছি, হ্যাঁ। খুব যে এটা করবো। না, আর বাত্যদার ওই অ্যাক্টিংটা খুব, আমি যেটা এক্ষুনি বলছিলাম যে এই যে যখন এই পিঠটা ওরা দাবাচ্ছিল ওই মাসুজরা, বাত্যদার মুখে যে তৃপ্তি এবং তার সাথে সাথে কনভারসেশন করা, ওটা মানে অটোমেটিক এত সুন্দর। না, ওরা ওই ওড়িয়া, ওই যে যা বলশালী ওরা, তারপরে ওটা আসলে মানে এত মারছে। এবং সব থেকে মজার হচ্ছে কতক্ষণ শুট চলেছে, কতক্ষণ মাসাজ নিয়েছে, কয়েক ঘন্টা বেচারা টিপে গেছে ওই ওর না, কিন্তু আমি একটা জিনিস বলছি, এই কথাটা আমি ব্রাত্য সম্পর্কে আমি বারবার বলছি, সেটা হচ্ছে যে ব্রাত্য বহুদিন ধরে আমি জানি একটা চরিত্রে অভিনয় করতে চাইছিল যেটার মধ্যে কোরিয়ান চরিত্রের ছায়া আছে, যেটার মধ্যে ইউরোপিয়ান চরিত্রের ছায়া আছে। খুব সহজে এই ধরনের চরিত্র পাওয়া যায় না। না সত্যি, আমি গ্রেটফুল তো। কোথাও একটা না, সত্যি এবং তাই। কোথাও একটা গিয়ে কিন্তু আরো বেশি করে ক্রিয়েটেড হয়েছে। তুই ওটাকে ওই যে প্রলেপ দিয়েছিস চরিত্রটার, একটা হালকা নর্থ কলকাতার ওয়ে অফ টকিং, চোখের দৃষ্টি। আমি ওর জন্য একটা শট চলছিল, এখনো আমি বলছি সেই শটটা তোমার, সেটা হচ্ছে Blood donation camp। ক্যাম্পের শট চলছিল, ক্যামেরা অ্যাবসলিউটলি অন্যদিকে ছিল। হঠাৎ করে আমি ওর রিহার্সালের সময় ওর চোখের দৃষ্টিটা দেখলাম, অ্যান্ড দের আই সেড জাস্ট গেট দ্য ক্যামেরা হিয়ার। এবং তুই দেখবে প্রায় ডিস্টর্টেড, হ্যাঁ। ওর ফেসটা অনেকবার ধরে ডিস্টর্ট করেছে, প্রায় ডিস্টর্টেড একটা ফেস, একটা মানুষের ওই ভেতরে যে অ্যাগানিটা, কষ্টটা, হ্যাঁ। সবটা বেরিয়েছে, এবং তার মধ্যে কিন্তু কোনো বিকৃতি নেই। ও চোখটাকে ভাসিয়ে রেখেছে, আধ খোলা, কিন্তু ভেতরে কি আছে সেটা বোঝা যাচ্ছে। আর বাকি চরিত্রগুলো আউট অফ, না হলে কি ব্রাত্য বসু, মাই ফেভারিট শটস। না হলে ব্রাত্য বসু কি, আর আমি কি কোনো প্রলেপ দিতে পেরেছি? আমি পরিচালকের তোমার কথা এখানে সবাই বলে যাচ্ছে, এবং অদ্ভুতভাবে যে কথাটা আমি বলছিলাম, ব্রাত্য বলছে, আমাদের ছবির মধ্যে যারা বলছে, তার বাইরে গিয়ে সেম কথা আমি, ইটস কামিং আউট ফ্রম দেম অডিয়েন্স, এই আমাদের সাংবাদিক বন্ধুরা বলছে, ওরা বলছে যে এরা প্রশ্ন করছে। ঋতুদিকে এইরকম ভাবে দেখি, আমিও দেখিনি। অনেক বছর ইনফ্যাক্ট আমিও পর দেখিনি। আমরা ঋতু, এর মধ্যে ঋতু প্রচুর ছবি করেছে, হ্যাঁ। ভালো ছবি, কিন্তু এই ছবিটাতে আমরা অন্য ঋতুকে আবিষ্কার হ্যাঁ। করছি। মানে এটার জন্য যেটা জানতে চাইবো একটা জিনিস, সেটা হচ্ছে যখন এই চরিত্রটা করবে, তোমার নিজের মধ্যে তো একটা স্কেচ তৈরি হয়, হ্যাঁ। কোন ছবি তুমি কিভাবে চরিত্রটাকে পোট্রে করবে, এটার মধ্যে তোমার স্কেচ কিছু স্কেচ ছিল অ্যাকচুয়ালি, মানে আমার পুরোপুরি মানে ভিজুয়ালাইজেশনটা আমি অরিন্দমের থেকেই নিয়েছিলাম। কারণ সত্যি কথা বলতে কি, আমি মৌসুমী সেনকে মানে অতটা আমার উপলব্ধির মধ্যে ছিল না ওই সময়। ও কিরকম ছিল মানে আভাসটা পেয়েছিলাম, চরিত্রের গ্রাফটা কিরকম ভাবে যেতে পারে, কিন্তু অতটা আমি অবগত ছিলাম না যে ও কি মধ্যে, ও কিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। বিকজ দীপানিতাদি যেভাবে লিখেছেন এবং অরিন্দম সেটাকে যেভাবে সিনেম্যাটিক ভাবে ওটাকে ইভলভ করিয়েছে, দ্যাট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং কম্বিনেশন। আর আমার মনে হয়েছে যে এই যে ঋজুতা এই পুরো
চরিত্রটার ভেতরে যে একটা রিজু ভাব, একটা মোটা ফ্রেমের চশমা, চুল টেনে বাঁধা, আমার মনে হয় কি ওই সব কিছুর মধ্যে দিয়ে একটা না পার্সোনালিটি ফোকাসড হয়ে বেরিয়ে এসছে। ওইটার একটা জায়গা আমি তৈরি করেছিলাম। আর ও বলেছিল আমাকে যে এত পরিমিত বোধের সঙ্গে কাজ করতে, পরিমিতি বোধের সঙ্গে এই চরিত্রটাতে, যেখানে আমার কথাবার্তার জায়গাগুলো মানে এতটা রেস্ট্রিক্টেড ছিল, যেরকম আমার প্রচুর তাকানো আছে, শুধু সাইলেন্স আছে, মানে কথা বলার জায়গাগুলোতেও খুব মেজার্ড, যে কোন কথাটা মৌসুমী সেন চয়েস অফ ওয়ার্ডস, মৌসুমী সেনের চয়েস অফ ওয়ার্ডস উড বি ভেরি ডিফারেন্ট ফ্রম এনিবডি এলস। আর ওই সময় দাঁড়িয়ে থেকে ওই রকম একটা পজিশনে থাকা এক মহিলার কিরকম তার মানে বডি ল্যাঙ্গুয়েজ না, তার কনভিকশন কিরকম হবে, তার মানে তার আত্মগ্লানি থাকতে পারে, কিন্তু তার মানে মর্যাদাটা কিরকম, এই দুটো আত্মগ্লানি আর মর্যাদার মধ্যে যে একটা অদ্ভুত থিন লাইন আছে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই হ্যাড টু মেনটেন ইন দ্য এন্টায়ার ফিল্ম টিল দ্য এন্ড। মানে সেটা খুব দক্ষতার সাথে, হ্যাঁ, আর লাস্ট অবধি যেখানে আমার লাস্ট বাট নট লিস্ট পরবর্তী ক্ষেত্রে ডাবিং আমরা প্রচুর খেটেওছি। হ্যাঁ, এবং এই ছবির একটা বড় রিভিলিশন হচ্ছে কুণাল ঘোষ, অফকোর্স আমার বন্ধু এবং আমাদের বন্ধু আমার অরিন্দমকে আমি একটা ধন্যবাদ জানাবো যে কুণালকে এই ছবিতে যেভাবে ও একটা প্রথম ওর ডেবিউ হলো এই সিনেমা, এবং যে প্রথম সিনেমাতেই যাকে বলে ট্রিপল সেঞ্চুরি। অ্যাবসলিউটলি। আর কুণালদার অনেকগুলো দিক আছে, একটা যে মানে একটা রিলিফ পয়েন্টও আছে এই ছবিতে, যে কুণালদার যে আরেকটা যে লাইটার সাইড অফ আ পলিটিশিয়ান, সেই জায়গাটাও আছে, একটা হিউমারের সাইডও আছে, আবার একটা ভারী দিকও আছে, যে ওই ব্যালেন্সটা খুব সুন্দর বেরিয়েছে এই ছবিতে। অনেকগুলো অর্গানিক এই ছবিটা যেহেতু সত্য ঘটনা অবলম্বন করে, একটা আমরা জানি, সত্যি কি আরেকজন তখন ওইভাবে মহিলা গলায় কথা বলতেন? সেগুলো এখন কিছুটা তো অরিন্দম বলতে পারবে। এটা কমপ্লিটলি ফিকশনালাইজ করা হয়েছে। আচ্ছা, আমি ওই ঋতুদির যেটা বললো যে হাতে ওই দাগটা দেখি, একটা ব্যাপার ছিল, ওটা আমরাও করেছি, যে এই ভোটাধিকার পাওয়া মানে ওটা একটা অ্যাচিভমেন্ট লাইফে। আমি একদম শেষে আমি রাজুদার কাছেই আসছি, বোলপুর এবং পলিটিক্যাল ছবি দুটো জায়গা থেকে সেই যে অ্যাচিভমেন্ট ভোটাধিকার পাওয়া, আর যে সময় ছবি রিলিজ হচ্ছে সেই সময় আরেকটা জায়গাতে সেই ভোটাধিকার চলে যাওয়ার সময় ভোটাধিকার হঠাৎ করে বোলপুরের মতো হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি ব্রাত্য বলার আগে আমি বলি, ব্রাত্য তো বলবেই, আমি একদম আমার নিজের চোখে দেখা একটা এক্সপিরিয়েন্স করছি। আচ্ছা, এই পর্যন্ত আমি বলিনি, সেটা হচ্ছে ডাক আমারও পড়েছে, তার কারণ আমি এটা নিয়ে কোনো প্রচার করতে চাই। তো আমি গেছিলাম, আমার পাসপোর্ট, মানে তোর নাম বাদ গেছিল? হ্যাঁ, এবং ভেবে দেখো। এবং তারপরেতে ওই স্ক্রুটিনি, রিভিউ, হোয়াট এভার, তারপরে যা হবার হয়েছে। তো যেদিন আমি গেছি, পাসপোর্ট নিয়ে যেতে হয়েছিল, তো সেদিনকে আমার ঠিক আগে আর এক বৃদ্ধ ভদ্রলোক, শিডিউল কাস্ট এক ভদ্রলোক, এছাড়া না তার ভেতরে আমি অবাক হয়ে গেছিলাম। ও বলছে যে আমার তো মা বাবা দুজনেই খুব কম বয়সে মারা গেছে, আমি তো এখানে এসেছি, এসে কিভাবে আমি আমার দিন যাপন করেছি, বড় হয়েছি, আমার যেটুকু সম্বল আছে সে সব আমার নামে, আমার বাবার নামে কিছু নেই, আমার তো কোনো কাগজ নেই। এখন এইরকম একটা মানুষ, অসহায় মানুষ, যে এদেশেই জন্মেছে, এদেশেরই সন্তান, অথচ তার প্রমাণ করার জায়গা নেই যে সে দেশের সন্তান, তাহলে সে বাদ চলে যাবে? এটা কখনো হয়? এটাই তো মানে এখানে কর্পূর এখানে আরেকটা রেলিভেন্স পাচ্ছে এই কারণে যে মানুষের নাম এসআইআর এর ফলে জীবিত মানুষ, 2002-এর 2003-এর এসআইআর এর নাম ওঠা মানুষ, তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, নামগুলো কর্পূরের মতো ভ্যানিশ করে যাচ্ছে। এবং তার সঙ্গে বিজেপি সুকৌশলে সিএ কে জুড়ে দিচ্ছে। আমি ভোটাধিকার পঞ্জিতে আমার ইচ্ছে হলে ভোটের নাম রাখতে পারি, নাও রাখতে পারি, মানে একজন মানুষ। বিজেপি বলছে তুমি না তুমি বেনাগরিক, তুমি নাগরিক না। এই যে এসআইআর এর সঙ্গে সিএ কে জুড়ে দেওয়া, এটা একদম প্রথম ঠিকঠাক ভাবে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে ভয়েসটা রেজ করতে গেছে, পরে অভিষেক, আমাদের নেতা অভিষেকের পয়েন্টে রেজ করে, এবং এটা তো ফাইনালি গিয়ে দিদি গিয়ে সুপ্রিম কোর্টে কেস অব্দি লড়েছে। যেটা এসআইআর করে বিজেপি কিছুই চায় না, একটা সাফরনাইজেশন চাইছে, কিছু মানুষকে কর্পূরের মতো উধাও করে দিয়ে ক্ষমতা দখল করে, যেভাবে মহারাষ্ট্রে হয়েছে, হরিয়ানায় হয়েছে, বিহারে হয়েছে, বাংলাকেও সাফরনাইজ করতে হবে। গেরুয়া রঙে গোটা ভারতকে ছোপানো দেখতে চাইছে।
ইমার্জেন্সির আগে ইন্দিরা গান্ধী সেটা পারেননি, কোনো ওইভাবে কোনো একটা ফ্যাসিজম দিয়ে দখল করা যায় না ওইভাবে। তো বাংলাতেও এই কর্পূরের মতো উধাও করে দেওয়া মানুষকে এই চক্রান্ত বিজেপির বন্ধ হবে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কর্পূর রিলিজ হয়ে গেছে এবং কর্পূর যেটা মানে সবাইকে বলছে যে একটা দুর্দান্ত বলিষ্ঠ একটা ছবি, এবং অরিন্দম একটা দারুণ ব্রেভ অ্যান্ড বোল্ড ফিল্ম বানিয়েছে। আমি আমরা সবাই হ্যাঁ মানে আমি অ্যাজ এ ফিল্ম মেকার আমি বলছি, সবাই মিলেই বানানো হয়েছে ছবিটা, বাট আই থিঙ্ক একটা আমার সব থেকে একটা ভালো দারুণ লাগছে ঋতু স্বতন্ত্র। কোথায় জানো, যে আমার সাংবাদিক বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে আমরা আমাদের গড়ে ওঠা আমাদের চলচ্চিত্র আমাদের সমস্ত কিছুর সাথে Absolutely, জড়িত। এবং তারা আজকে ছবিটা দেখে তাদের থেকে আমাদের থেকে যে স্বতঃস্ফূর্ততা হ্যাঁ, পেয়েছে খুব, সেটা খুব। খুব আনন্দ। সেটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। এবং এইটা ছড়িয়ে পড়ুক দর্শকের, একদমই তাই, ছড়িয়ে পড়ুক দর্শকের মধ্যে। আমি জানি মানে অনেক যুদ্ধ আমাদের করতে হচ্ছে, আমাদের অনেক বড় বিরাট ছবি রিলিজ হয়েছে আমাদের সাথে সাথে, কিন্তু তাতে আমার মনে হয় না যে আমাদের মানে কোনো গ্লোরি কম হবে, বিকজ আমি মনে করি যে এই ছবিটা কন্টেন্ট ওয়াইজ অনেক ম্যাগনিফাইড একটা কন্টেন্ট আছে, যেটা কিন্তু আমার ধারণা যে সেটা সব কিছুর সাথে লড়তে পারবে, কারণ কন্টেন্ট ইজ দ্য কিং, এবং কন্টেন্টকেই আমরা বড় করে এই ছবিটাকে বানিয়েছি। এবং দীপান্বিতা রায়ের একটা দারুণ নভেল নিয়ে তৈরি হয়েছে কর্পূর। প্লিজ দেখুন, আসুন, কমেন্ট করুন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু জানান, কিন্তু দেখুন। থ্যাংক ইউ।